আন্দালি ভ্রমণ পাঠ্যবের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা। আপনারা জানেন যে ছাত্র রাজনীতি হচ্ছে একটা জাতীয় রাজনীতির অন্যতম পাথেয় আর কি। বাংলাদেশে স্বাধীন হয়েছে প্রায় ৫৪ বছর। আমরা যদি ৫৪ বছরে ছাত্র রাজনীতিটা যদি সঠিকভাবে প্রতিফলন হতো বিশ্ববিদ্যালয়গুলোতে, তাহলে আজকে দেখেন যদি ২ জন করে নেতৃত্ব তৈরি হতো, তাহলে প্রায় ১১৬ জনের মতো আমরা জাতীয় নেতা পেতাম। আমরা যদি একটু লক্ষ্য করি, এই ছাত্র রাজনীতি থেকে যে সকল নেতা বেরিয়ে আসছে বিগত দিনে বাংলাদেশের ক্রান্তিকালে জাতিকে এগিয়ে নিয়ে গেছে, সেই সকল নেতৃত্বই আজকে কিন্তু আজকে ৫৪ বছরে বাংলাদেশে প্রায় এই ৫৪ বছরে যদি সঠিকভাবে নির্বাচনগুলো হতো, সেই নির্বাচনগুলোতে আমরা কিন্তু যদি ধরি ৫৪ বছর যদি ২ জন করে নেতৃত্ব বের হতো, তাহলে কিন্তু আমরা প্রায় ১১৬ জন নেতৃত্ব পেতাম, যা আগামী দিনে এই নেতৃত্বগুলোই জাতীয় নেতৃত্ব তৈরি হতো, বাংলাদেশের ক্রান্তিকালে জাতির হাল ধরত। এই যাবৎকালে মাত্র ৫৪ বছরে আমরা ৮টি ডাকসু নির্বাচন পেয়েছি। তাদের যাদেরকে আমরা পেয়েছি তাদের মাধ্যমে বিগত দিনে আসলে বাংলাদেশকে বা জাতীয় নেতৃত্ব তৈরি হয়েছে। অনেক উদাহরণ আমাদের কাছে আছে। সুলতান মনসুর, খায়রুল কবির খোকনদের মতো লোকও আছে যারা ১০০ ডাকসু নির্বাচন করছে, ডাকসুর নেতৃত্ব দিয়ে ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ভূমিকা রেখেছে। এই যদি নির্বাচনটি থাকতো ছাত্র রাজনীতি, তাহলে রাষ্ট্র আজকে এক ক্রান্তিকাল অতিক্রম করতো না। আজকে নেতৃত্ব শূন্য। আমরা হয়তো দেখছি নেতৃত্ব আজকে দেখেন, আমরা কি প্রত্যাশা করি না যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মতো আমরা কি নেতৃত্ব চাই না? আর নিশ্চয়ই আপনারা জানেন যে ইসলামের একজন দক্ষ প্রশাসক ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাত্রিবেলা ঘুমাতেন না। প্রজারা কে কী করে তিনি তা দেখতেন, বাড়ি বাড়ি যেতেন। আমরা কি আজ সেই নেতৃত্ব পেয়েছি? আমাদের নেতৃত্ব আজকে রাতের বেলায় ঘুমাতে যাননি কেন জানেন? ভোট চুরির জন্য। তাহলে এই নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে তো আগামী দিনে বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড়াতে আমরা পারি না। পরিকল্পিতভাবে গত ১৬ বছর ছাত্র রাজনীতিটাকে, ছাত্র নেতৃত্ব যেন তৈরি না হয়, বাংলাদেশ যেন না এগোয়, তার জন্য গত ১৬ বছর পরিকল্পিতভাবে কিন্তু ছাত্র রাজনীতিতে ডাকসু নির্বাচন দেয়নি। দেখেন ১৬ বছরে কিন্তু একটা নির্বাচন দিয়েছিল, নিশ্চয়ই আপনারা জানেন ২০১৯ সালে একটা নেতৃত্ব কিন্তু বেরিয়েছে। তাদের হাত দিয়েই কিন্তু কোটা বিরোধী আন্দোলন, ২৪-এর গণঅভ্যুত্থান অনেকাংশে, অর্থাৎ যখনই আমরা দেখেছি ছাত্র দেশের ক্রান্তিকাল গণঅভ্যুত্থান বা যেই সংগ্রামগুলোর মধ্য দিয়ে নেতৃত্ব তৈরি হয়, তারাই কিন্তু প্রকৃত নেতৃত্ব। আজকে আমরা প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, প্রাজ্ঞ মেধাবী বিশ্বজয়ী আন্তর্জাতিক যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কাছে প্রত্যাশা ছিল তিনি ক্ষমতায় এসে তার দায়িত্বভার গ্রহণ করার পরে আমাদের বিশ্বাস ছিল যে তিনি ছাত্র সংসদ নির্বাচনটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে নেতৃত্ব তৈরির জন্য তিনি উদ্যোগ নেবেন। আমরা হৃদয়ে রক্তক্ষরণ হয়, হতাশ হয়েছি, আমরা তার কাছে এটি পাইনি। আমি আশা করব যে এখনও যে সময়টুকু আছে, প্রত্যাশা করব বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র নেতৃত্ব দিয়ে, নির্বাচন দিয়ে, নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে যেন নেতৃত্ব শূন্য না হয়, সেই পথ অবলম্বন করবেন। অন্যথায় কিন্তু আপনি যদি ছাত্র নির্বাচন না দেন, তাহলে ওই যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে গত ১৬ বছর ছাত্র নেতৃত্ব, ছাত্র সংসদ ছিল না বলেই টর্চার সেল তৈরি হয়েছে। এই জাতি এ ধরনের টর্চার সেল আর চায়নি। জাতি চায় আগামী দিনে ছাত্র নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানে যেন শিক্ষা নিয়ে কাজ করে আমরা যেন মাথা উঁচু করে সারা পৃথিবীতে দাঁড়াতে পারি, সেই প্রত্যাশায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের। জুলাই হচ্ছে আমাদের জন্য একটা আত্মবিশ্বাস, আমাদের আস্থা। আমি একজন জুলাইয়ের সম্মুখ সারি যোদ্ধা। ১৯৭১ সালে যেই আমরা যাদেরকে হারিয়েছি, সেই ১৯৭১ সালকে যেমন অবজ্ঞা করা যায় না, অবহেলা করা যায় না, তেমনি ১৯৪৭ সালকেও কিন্তু আমরা অবজ্ঞা করতে পারি না, তেমনি ২০২৪ সালকেও কিন্তু আমরা ভুলে যেতে পারি না। প্রত্যেকটির সাথে প্রত্যেকটির একটা যোগসূত্র আছে। সম্প্রতি কথা হচ্ছে সেকেন্ড রিপাবলিক নিয়ে, নিশ্চয়ই আপনারা জানেন। সেকেন্ড রিপাবলিক হচ্ছে একটা ক্ষমতা, একটা শাসনকে যখন চ্যালেঞ্জ ছুড়ে, একটা দুঃশাসন অপশাসনের বিরুদ্ধে যখন জনগণ খেপে উঠে আরেকটা শাসন প্রতিষ্ঠা করে, তখনই সেটাকে বলে সেকেন্ড রিপাবলিক। তাহলে ফার্স্ট রিপাবলিক কোনটা? ১৯৭১ সালে নিশ্চয়ই আপনারা জানেন যে মেহেরপুরে যে মুজিবনগর সরকার প্রতিষ্ঠিত হয়েছিল ১৭ই এপ্রিল, সেটা ছিল ফার্স্ট রিপাবলিক। তাহলে বাঙালির জন্য সেকেন্ড রিপাবলিক নিঃসন্দেহে বলা যায় ২০২৪-এর ৩ আগস্ট শহীদ মিনারে যে এক দফার আন্দোলনের মাধ্যমে একটা বাংলাদেশকে অপশাসন থেকে, অপরাজনীতি থেকে মুক্ত করার যে প্রয়াস, নিঃসন্দেহে আমরা এটাকে সেকেন্ড রিপাবলিক বলতে পারি। নিশ্চয়ই আপনারা জানেন যে এই পৃথিবীতে অনেক দেশেই সেকেন্ড রিপাবলিক হয়েছে। আপনার ফ্রান্সে এখন পঞ্চম রিপাবলিক চলে। ১৭৯২ সালে তাদের ফার্স্ট রিপাবলিক হয়েছিল। সেকেন্ড রিপাবলিক হয়েছে ১৮৪৮ সালে, এখন চলছে পঞ্চম রিপাবলিক।
পোল্যান্ডে আপনার সেকেন্ড রিপাবলিক চলছে, ব্রাজিলে চলছে, আপনার সিঙ্গাপুরে চলছে, অনেক দেশেই সেকেন্ড রিপাবলিক কিন্তু চলছে। তার মানে ফার্স্ট রিপাবলিককে কি অবজ্ঞা করা হচ্ছে, অবহেলা করা হচ্ছে? না, সেই যোগসূত্রে সেখান থেকে নির্যাস নিয়ে সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক। তাই আমরা 1971 সাল আমাদের অস্তিত্ব, আমাদের ভূখণ্ড, আমাদের সবরিনটি, আমরা এটাকে কখনোই অস্বীকার করতে পারি না। সেই ধারাবাহিকতায় আমরা যদি বলি আজকে সেকেন্ড রিপাবলিক এই জুলাইকে যদি ঘোষণা না করা হয়, নিঃসন্দেহে এই আমরা যে যারা জীবন বাজি রেখে পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারকে আমরা বিদায় করেছি, তা কিন্তু হতো না। তাহলে আগামী দিনে আমাদের সন্তানরা, আমাদের প্রজন্ম, আগামীর প্রজন্ম এই অপসংস্কৃতির বিরুদ্ধে, অপরাজনীতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে আর পারবে না, সংগ্রাম করতে সাহস পাবে না যদি আমরা এই জুলাইকে অবজ্ঞা করি। তাই আমরা বলছি 71কে ধারণ করে জুলাইয়ের গণঅভ্যুত্থান স্পিরিটকে নিয়ে আগামী দিনে একটা সেকেন্ড রিপাবলিক বা জুলাই ঘোষণাপত্র যদি তৈরি করা যেত, সত্যিকার অর্থে জাতি উপকৃত হতে আমাদের বিশ্বাস। এনসিপির নিঃসন্দেহে এনসিপি আসলে একটা রাজনৈতিক দলে আজকে পরিণত হয়েছে। নিশ্চয়ই আপনারা জানেন 24-এর গণঅভ্যুত্থানে যারা সম্মুখ থেকে যুদ্ধ করেছিল, আমিও বলেছি, আমিও এই সম্মুখ সারির একজন যোদ্ধা, যিনি পুরো রাজপথে ছিল, গত 16 বছর রাজপথে ছিলাম। এই জুলাইটাকে নিয়ে যদি কেহ অপব্যাখ্যা করে, নোংরামি করার চেষ্টা করে, আমরা এটা বরদাস্ত করবো না একজন রাজনৈতিক কর্মী হিসাবে। জুলাই কারো ব্যক্তিগত সম্পদ না, গোটা জাতির একটা স্পিরিট, গোটা জাতির একটা আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাকেও যদি এককভাবে নেওয়ার চেষ্টা করে, আজকে এনসিপি তারা এটাকে নোংরাভাবে ব্যবহার করছে। আজকে যারা এনসিপি করছে তারাই শুধু গণঅভ্যুত্থান করেনি, জুলাই অংশগ্রহণ করে না। আমি একটু আগে বলছি যে পৃথিবীর সবচেয়ে স্বৈরাচার বড় কেন বললাম, আপনি পৃথিবীতে আমি যেটুকু পড়াশোনা করেছি এমন কোনো স্বৈরাচার জন্ম হয়নি। অনেক দেশে স্বৈরাচার বিদায় হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, গণবিপ্লব হয়েছে, বাট বাংলাদেশে কেবলমাত্র স্বৈরাচার, এমন একটা স্বৈরাচার বিদায় হয়েছে যে স্বৈরাচার 300 এমপি, মন্ত্রী, সকল আমলা, মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। পৃথিবীর আর কোনো দেশে এইরকম স্বৈরাচার বিদায় নেয়নি, বিশ্বাস করুন। আমি যেটুকু স্টাডি করেছি আমি দেখি নাই। তাহলে আজকে এনসিপির যারা আছেন অনেকেই এই সম্মুখসারী যোদ্ধা ছিলেন। আজকে এনসিপি কাছে প্রত্যাশা ছিল জাতির অনেক বেশি। আমাদেরও বিশ্বাস এই তরুণ প্রজন্মে আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশের জন্য পরিচ্ছন্ন রাজনীতি তারা করবে, তারা দুর্নীতিপরায়ণ হবে না, তারা একজন দেশপ্রেমিক যোদ্ধা হবেন। আজকে বাংলাদেশে সত্যিকার অর্থে এই দেশপ্রেমিক নেতৃত্বের অভাব রয়েছে, ক্যারিসমেটিক নেতৃত্বের অভাব রয়েছে। আজকে তার জন্যই আমরা কিছুদিন পরপরই বাংলাদেশ রাজনৈতিক শূন্যতা তৈরি হয়। আমরা দেখেছি 1980 সালে ক্যারিসমেটিক নেতৃত্ব কিন্তু দেখেছিলাম। সেই সময় আপনাকে একটা জাস্ট গল্পের ছলে বলি, 1980 সাল থেকে কিন্তু বাংলাদেশের রোহিঙ্গারা কিন্তু আসা শুরু হয়েছে, আপনি হয়তো জেনে থাকবেন। সেই সময় বেশ কিছু রোহিঙ্গা বাংলাদেশে কিন্তু এসেছিল। সেই সময় ক্ষমতা ছিলেন জিয়াউর রহমান। তিনি বলেছিলেন মিয়ানমারকে, আপনারা কয়েকবার বলেছিলেন তাদের রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য, তারা নিবে না বলছিল। তখন জিয়াউর রহমান কী বলেছিলেন জানেন? আপনারা যদি আমার দেশ থেকে রোহিঙ্গাদের ফেরত না নেন, তাহলে আমি তাদের প্রশিক্ষণ দিব, অস্ত্র দিয়ে আপনার দেশে পাঠাবো ফেরত, আপনি নেবেন কি নেবেন না। এ হচ্ছে ক্যারিসমেটিক লিডার। তখন এই তার হুঙ্কার, এই গর্জনের কারণে সেই সময় রোহিঙ্গাদের ফেরত নিতে কিন্তু বাধ্য হয়েছিল। তো আজকে আমাদের এই ক্যারিসমেটিক নেতৃত্বের অভাব, আজকে তরুণ প্রজন্মের হাত দিয়ে আমরা হয়তো ভেবেছিলাম আগামীর বাংলাদেশ নতুন স্বপ্ন দেখতে পারবে, আমাদের সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে এনসিপি। আজকে হাজার হাজার শত কোটি টাকার মালিক হয়েছে 8-10টা ছেলে, তাদের কাছে প্রত্যাশা না। আজকে গণমানুষের আস্থার জায়গায় তৈরি করতে পারতো এনসিপি, তা করেনি। তারা অর্থের কাছে হেরে গেছে, গণবিপ্লবটাকে তারা বিক্রি করেছে পণ্য হিসাবে। গণবিপ্লব, গণ অভ্যুত্থান, জুলাই আমার স্পিরিট, আমার আস্থা, সেই স্পিরিটটাকে নষ্ট করে ফেলছে। যারা এই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা নিয়েছিল তাদের সাথে মুনাফিকি করেছে, বেইমানি করেছে এনসিপি। তারা আজকে দেখেন তাদের কাছে প্রমাণ পাবেন। ইতিমধ্যে গত 6 মাসের পরিসংখ্যান আপনাকে দিচ্ছি, প্রায় 15 থেকে 20 জনের মতো তারা শোকজ করেছে, বহিষ্কার করেছে। তার মানে কি, নিশ্চয়ই তারা এই দুর্নীতির সাথে জড়িত হয়েছিল, তারা চাঁদাবাজির সাথে জড়িত হয়েছিল, তার জন্যই কিন্তু তাদের শোকজ করেছে, বহিষ্কার করেছে। এতে প্রমাণ করে তারাও কিন্তু চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়ছে। অর্থাৎ এনসিপি আজকের দিনে মানুষের আস্থা নষ্ট করে যে গণঅভ্যুত্থানের স্পিরিট, তার প্রতি বেইমানি করেছে, আমরা এটাই বলবো আসলে।
দেখেন আন্দালিব রহমান পার্থ ভাই প্রায়ই একটা কথা বলে, দেখেন একটা জাতিকে যদি সম্মুখে এগুতে হয়, অর্থাৎ একটা জাতিকে যদি যুগ যুগ ধরে সামনের দিকে এগিয়ে নিতে হয়, তাহলে একটা প্রজন্মকে মিনিমাম স্যাক্রিফাইস করতে হয়। আমরা আজকে তরুণ প্রজন্ম, একটা প্রজন্ম যদি স্যাক্রিফাইস করি আজকে, আগামী শত শত প্রজন্ম, আমার সন্তানের বাংলাদেশ, সাস্টেনেবল বাংলাদেশ আগামী দিনে তৈরি হবে। তাই আমাদের আন্দালিব রহমান পার্থবের একটা বার্তা হচ্ছে, সৎ পরিচ্ছন্ন মানবিক মানুষগুলোকে রাজনীতিতে আসতে হবে। যতদিন পর্যন্ত গণতান্ত্রিকামী মানুষ, শিক্ষিত মানুষগুলো রাজনীতিতে না আসবে, ততদিন পর্যন্ত রাজনীতিটা, বাংলাদেশটা সুন্দর হবে না, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাই আমাদের বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির বার্তা হচ্ছে, আগামী দিনে ভোট একটা পবিত্র আমানত। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত একটা নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, ততই রাষ্ট্রের জন্য মঙ্গলজনক। আজকে সকল ইনভেস্টমেন্ট স্থবির হয়ে পড়েছে, রাষ্ট্র খুব বেশি ভালো নেই। তো আজকে আমাদের দল আগামী দিনে প্রস্তুতি হচ্ছি আমরা 300 আসনেই গণমানুষের কাছে যেতে, মানুষের কাছে বার্তাটা পৌঁছে দিতে, আন্দালিব রহমান পার্থের বার্তাটা পৌঁছে দিতে। এই মানুষটি আপনারা জানেন গত 16 বছর ওই নর্তকীর সংসদে, বণিক কার্যালয়ের সংসদে তিনি যাননি, ইয়াবাবতীদের কার্যালয়ের সংসদে তিনি যাননি, কিন্তু এই জনগণের জন্য, আগামী দিনে একটা বাসযোগ্য বাংলাদেশের জন্য, গণমানুষের রাজনীতি করার জন্য। তাই আগামী দিনে আমরা চাই এই আগামী দিনে যে নির্বাচনটা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, মানুষ যেন তার স্বতঃস্ফূর্তভাবে তার প্রতিনিধি নির্বাচন করতে পারে, আমাদের প্রত্যাশা সেটাই। এবং মানুষের কাছে আহ্বান, আমাদের দলের বিজেপির আহ্বানই এটা, দেখে শুনে কোনো প্রতীকে নয়, ব্যক্তিকে দেখুন, যিনি আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্বে নিয়ে গণমুখী একটা রাজনৈতিক দল তৈরি করে, গণতন্ত্র প্রতিষ্ঠায়, বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় প্রত্যেকটি অঙ্গ আমাদের, যেমন বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ, এই শক্তিশালী কাঠামোতে রূপান্তর করার জন্য একজন দেশপ্রেমিক নেতৃত্ব দরকার। আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনে বাংলাদেশ আলোর মুখ দেখবে, সেটাই আমাদের প্রত্যাশা।